হ্যালো, 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 হ্যালো। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মূলত আজকে লাইভে আসা যারা এই মুহূর্তে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাসায় ফিরেছেন কিংবা রাস্তায় কিংবা কোথাও আছেন, সেই 6,531 জনকে নিয়ে লাইভটি করা। হ্যালো, 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 হ্যালো। সবাইকে বিষয় হচ্ছে আমরা পড়াই, তো আমাদের সবার কথাই চিন্তা করতে হয়। এই চিন্তা করতে গিয়েই আসলে লাইভটা করা। ভিউয়ার্স খুব কম, আগে ঘোষণা দেওয়া ছিল না। আপনারা জানেন যে 2023 সালে একটা সার্কুলার হয় প্রাইমারির জন্য। এমনিতে প্রাইমারি সার্কুলার কম ছিল, একটা দীর্ঘ জট ছিল, দীর্ঘদিন প্রাইমারি সার্কুলার 19, তারপরে পরবর্তীতে পরপর 2-3টা সার্কুলার হলো। তার আগে কিন্তু প্রায় অনেক দিন বন্ধ ছিল সার্কুলার হওয়াটা। তো যাই হোক, 2023 সালের যে সার্কুলারটা হয় আমাদের বাংলাদেশে, তখন কোটা ব্যবস্থা বিদ্যমান ছিল। সেই প্রজ্ঞাপন অনুযায়ী সেখানে মুক্তিযোদ্ধা কোটা, নারী কোটা, বিজ্ঞান কোটা এবং পোষ্য কোটা ছিল, নানান কোটা ছিল আর কি। তো এই কোটার বিপক্ষে আমরা সবাই, এই কোটার বিপক্ষে 2018 সাল থেকে আমরা রাজপথে। হ্যাঁ, এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশে একটা পরিবর্তন সাধিত হয়েছে, যে অন্যায়ভাবে যে কোটা চাপিয়ে দেওয়া, যেখানে কোটা চাপিয়ে দেওয়ার কারণে যেখানে মেধাবীদের রেজাল্টে কিংবা অর্জনে কিছুটা হলেও আঘাত লাগছে, কিছুটা না, ভালো আঘাতই লেগেছে। এবং তার চূড়ান্ত পরিণতি হয়েছে 5 আগস্ট। হ্যাঁ, 5 আগস্ট চূড়ান্ত পরিণতি হয়। তো 2023 সালের এই বিজ্ঞপ্তি থেকে 3টা ধাপে পরীক্ষা হয়: প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ। একই বিজ্ঞাপনের 3টা ধাপ থেকে পরীক্ষা হওয়ার কারণে আমরা এই প্রথম এবং দ্বিতীয় ধাপে যারা শিক্ষক হয়েছেন তারা, আমি যদি ভুল না করি, 6-7 মাস বা তারও বেশি সময় ধরে তারা চাকরি করছে, আরো বেশি সময় ধরে তারা চাকরি করছে, এবং তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করছে এবং মানে বেতন পাচ্ছে, চাকরি করছে, তাদের একটা পরিচয় হয়েছে, তারা শিক্ষক বা শিক্ষিকা। তৃতীয় ধাপে যেখানে পরীক্ষা হয় শেষে, তৃতীয় ধাপটা মূলত ছিল ঢাকা এবং চট্টগ্রাম। ঢাকা এবং চট্টগ্রাম, আপনারা লাইভটা মনোযোগ সহকারে শুনবেন, কারণ আমি সারাদিন অনেক লাইভ শুনেছি, অনেক সাংবাদিকের বক্তব্য শুনেছি, অনেক লাইভ শুনেছি যেখানে ভুল ভাল বক্তব্য ছিল, ভুল কথাগুলো ছিল, নানানভাবে উপস্থাপন করা হয়েছে এই ব্যাপারটাকে। আমরা যখন একটা ইস্যু পাই বা যখন একটা ঘটনা আমাদের সামনে আসে, তখন নিজের মতো করে আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, এটা হচ্ছে সবচেয়ে খারাপ। ঢাকা এবং চট্টগ্রামের এই পরীক্ষাটা হয়, আমরা যদি 5 আগস্টকে একটা বেসমেন্ট ধরি, যে 5 আগস্টের আগে এবং পরে, 5 আগস্টের আগে কোটা ছিল, বা তার পরে কোটা আমাদের একবারে কবর হয়ে গেছে, কোটা ব্যবস্থা আমাদের নাই, কোটায় নিয়োগ হওয়ার কোনো সুযোগ নেই। এখন ঢাকা এবং চট্টগ্রাম থেকে এই 5 আগস্টের আগেই প্রাইমারি যে ধাপ, প্রিলি, হ্যাঁ, এবং ভাইবা অনুষ্ঠিত হয়। পিলি এবং ভাইবা অনুষ্ঠিত হয়ে যায়। পিলি এবং ভাইবা অনুষ্ঠিত হয়েছে গত সরকারের আমলে। তো এই পিলি এবং ভাইবাতে প্রথম যে কত অ্যাপ্রক্সিমেট আমার মনে হয়, মনে নাই, 18-20 হাজার টিকিয়েছিল, 18 থেকে 20 হাজার। পরবর্তীতে ভুল হওয়ার কারণে, রেজাল্টে ত্রুটি থাকার কারণে সেখানে 46 হাজারকে এখানে টেকানো হয়, 46 হাজারকে টেকানো হয়। সেই 46 হাজার থেকে
বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, পৃথিবীর অন্যতম সেলিব্রিটি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এই সময়টাতে এই রেজাল্টটা দেওয়া হয়। 6,531 জনকে এখানে চূড়ান্তভাবে মনোনীত করা হয় প্রজ্ঞাপন অনুযায়ী। আমি যদি একটু আপনাদেরকে বুঝিয়ে বলি, প্রজ্ঞাপন অনুযায়ী অর্থাৎ 2023-এ সার্কুলারটা যেভাবে হয়েছিল, যে স্টাইলে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের যারা চাকরি পেয়েছে এবং চাকরি করছে, সেই স্টাইলেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রেজাল্টটা দিয়েছিল। 6,531 জনের এখানে শুধু ভাইবাই হয় না, রেজাল্ট হয়, শুধু রেজাল্টই হয় না, রেজাল্টের পর ডিপি কাগজপত্র জমা নেয়, কাগজপত্র জমা নেওয়ার পরে তাদের মেডিকেল টেস্ট হয় এবং বাকি ছিল শুধু পুলিশ ভেরিফিকেশনটা। অর্থাৎ সম্ভবত আমার কাছে, আমি ঠিকঠাক ডেটা বলতে পারবো না, বাট অনেকেই হচ্ছে প্রাইমারি চাকরিটা পাওয়ার পর তার সাবেক চাকরিটা ছেড়ে দিয়েছে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে প্রাইমারি চাকরিটা একটা বেশ একটা আনন্দের জব, মানে রিল্যাক্সের একটা জব। মেয়েরা বাচ্চাদের পড়াইতেও পছন্দ করে এবং একটা মেয়ের জন্য প্রাইমারি চাকরিটা খুবই সিকিউরিটি একটা জব। তো এই কারণে অন্য তৃতীয় শ্রেণীর বা 15 গ্রেডের, 16 গ্রেডের, 14 গ্রেডের, এরকম মানে 13-র উপরে যত গ্রেডের চাকরি আছে সেই চাকরিটা ছেড়ে দিয়েছে, কারণ অলরেডি তার মেডিকেল টেস্ট হয়েছে এবং পুলিশ ভেরিফিকেশন হয়ে গেলে কোনো সমস্যা না হলে সে চাকরিতে যোগদান করবে। চাকরিতে যোগদান করার তারিখও ঘোষণা হয়ে গিয়েছিল। এমতো অবস্থায় 31 জন, হ্যাঁ, এই 31 জন হচ্ছে এই 46,000-এর মধ্যে যারা পিলি টিকে ছিল, ভাইবা টিকে ছিল এবং যারা হচ্ছে যারা পিলি টিকে ছিল, ভাইবা দিয়েছিল কিন্তু ভাইবাতে পাশ করেনি বা ভাইবাতে তারা কোয়ালিফাইড হয়নি। আমি পাশ করিনি বলবো না, আমি বলবো এই 6,531 জনের মধ্যে নাই। যে ভাইবা দেয় সে ভালো স্টুডেন্ট, এটা কোনো সন্দেহ নাই। ঠিক আছে, 31 জন একটা রিট করে। এই রিটের কারণে এই নিয়োগটি প্রথমত 6 মাসের জন্য স্থগিত করা হয়। এরপর এটার বিরুদ্ধে যখন, অর্থাৎ এই রিটটা হচ্ছে এই 31 জন বনাম রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষ বলতে এই প্রাইমারি অধিদপ্তর আর কি, অর্থাৎ সরকারের সাথে এই স্টুডেন্টের রিটটা হয়, সরকার টু স্টুডেন্ট এই রিটটা হয়। এবং সেই রিটের আপনারা জানেন পরবর্তীতে এই রিট আবার করা হয়, যে শুনানির গত করা হয়েছিল, তাতে একটা এজলাস মানে একটা রিটের যে জাজমেন্ট, এই জাজমেন্ট আজকে দেওয়ার কথা ছিল এবং রিটের ওনারা জাজমেন্ট লিখে আজকে জাজমেন্টটা দিয়েছেন। সেই জাজমেন্টে এই 6,531 জনের চাকরি, মানে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, সুপারিশ করা হয়েছিল, তাদেরটা বাতিল করা হয়েছে, সোজা সোজা বাতিল করা হয়েছে। এখন এইখানে অনেকগুলো কথা চলে আসছে, সেই কথাগুলো আমি কারো পক্ষে বা বিপক্ষে কথা বলছি না। এজ এ টিচার, যেহেতু আমারও প্রচুর স্টুডেন্ট এই চাকরি পেয়েছে, আবার আমারই প্রচুর স্টুডেন্ট এই চাকরি পায় নাই, অর্থাৎ যারা চাকরি পাইছে এবং চাকরি পায় নাই, এই দুই গ্রুপই কিন্তু আমার অসংখ্য স্টুডেন্ট রয়েছে। আমি কারো প্রতি, কোনো পক্ষের প্রতি সিম্প্যাথি নিয়ে কথা বলবো না, যেটা রিয়েলিটি, যেটা বাস্তবিক, সেই বাস্তবিক জায়গা থেকে দু চারটা কথা আমি বলার চেষ্টা করছি। প্রথমত, একই প্রজ্ঞাপন থেকে যদি প্রথম ও দ্বিতীয় ধাপে তারা চাকরি করতে পারে, তাহলে তৃতীয় ধাপে একই প্রজ্ঞাপনে কেন বঞ্চিত হবে? আমি প্রথমেই বলছি, আমরা কোটা চাই না। কোটা ব্যবস্থার কবর হয়েছে, অবসান হয়েছে। এখানে 93% মেধা এবং 7% কোটায় নিয়োগ হবে। কিন্তু এই যে প্রজ্ঞাপনটি, যে 2023-এর প্রজ্ঞাপন অনুযায়ী আপনারা যে রেজাল্ট দিলেন এবং দেওয়ার পরে যে হাইকোর্ট বিভাগ এটা বাতিল করলেন, এটা কি অবৈধ নয়? এটা কি সঠিক হলো কিনা আমি জানি না, আমি লয়ার না, আমি প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। কেউ কোনো কিছু জানতে চাইলে প্রশ্ন করতে পারেন। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই এখানে আছেন, বাট কোনো কমেন্টস করেছেন কিনা আমি পড়তে পারছি না, একটু দেখতে চাই আপনাদের কমেন্টস। আমি নেক্সট আপনাদের কমেন্টসের উত্তরও দিব, পাশাপাশি হচ্ছে আমি আমার আলোচনাটা কন্টিনিউ করতে চাই। এখানে জিরো কমেন্টস, কোনো কমেন্টস নাই, ওকে, অর্থাৎ কোনো জানার ইচ্ছা নাই আপনাদের, কোনো সমস্যা নেই। দেখেন, তাইলে যেটা ঘটলো সেটা হলো, একই বিজ্ঞপ্তিতে ঢাকা, চট্টগ্রাম ব্যতীত বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা যে ধরনের সুযোগ সুবিধা লাভ করলো, ঠিক ঢাকা চট্টগ্রামের ছেলেমেয়েরা ঠিক বিপরীত সুযোগ সুবিধা লাভ করলো। আমি আগেই বলছি আমি কোটার পক্ষে না,
আমি চাই 93% মেধায় নিয়োগ হোক আর 7% কোটায় নিয়োগ হোক, যেটা মানে আছে এটাও যদি সংস্কার করে 0% করে যে দেয়ার ইজ নো কোটা, আমি আরো খুশি। কোটা থাকবে কেন? কোটা থাকার দরকার নেই। তাইলে আমরা যদি এখানে দেখি, এই মামলায় রাষ্ট্রপক্ষ হেরে গেছে। রাষ্ট্রপক্ষ হেরে যাওয়ার আগেই 2-1 দিনের মধ্যে বিভিন্ন গ্রুপে আমি লেখালেখি দেখেছি, যেখানে যেসব কথাবার্তা লিখেছিল আর আজকের রেজাল্টের সাথে পূর্ণ মিল আছে। এই মিল থাকার কারণটাও আমার কাছে বোধগম্য নয়, যে যারা লিখতেছে এই হবে রায়, অর্থাৎ বিচারক রায় দেওয়ার আগে বিভিন্ন গ্রুপে স্টুডেন্টরা রায় দিচ্ছে রায় হবে এই এই এই, ঠিক তাই রায় হইলো, এইখানে একটা প্রশ্ন বোধক চিহ্ন থেকে যায়। দ্বিতীয়ত, এই পরীক্ষা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। বিতর্ক কি? বিতর্ক হচ্ছে যে প্রশ্ন ফাঁস, এই যে একটা, যেটা আসলেই আমরা যদি আমাদের 5 আগস্টের আগে আবেদ আলীর যদি হিস্ট্রি আমরা দেখি, তাহলে মোটামুটি বিসিএস এর প্রশ্ন যেখানে ফাঁস হয়েছে, সেখানে বাংলাদেশে এমন কোন চাকরি নাই যে সেখানে প্রশ্ন ফাঁস হয় নাই, এ কথা এখন আর অস্বীকার করার মতো সুযোগ নাই। তো বিষয়টা হচ্ছে প্রশ্ন ফাঁসের যে ব্যাপারটা, প্রথমত প্রশ্ন ফাঁস হয়ে গেলে পরীক্ষা বাতিল হবে, রেজাল্ট কেন হইলো? প্রশ্ন ফাঁস হলে যদি তা প্রমাণিত হয় তাহলে রেজাল্ট বাতিল হবে। এখন ধরেন 6531 জনের মধ্যে 31 জন মনে করেন যদি এরকম হয় প্রশ্ন পেয়ে তারা পাশ করছে, তার জন্য 6500 জন সাফার হবে। এটা কি সঠিক? এটা কি জাস্টিস না ইনজাস্টিস? এটা আপনাদের কাছে প্রশ্ন রইল। এখন এই যে প্রশ্ন ফাঁস হলে তো পরীক্ষা বাতিল হবে, তাহলে পরীক্ষা বাতিল হলে এখানে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ সব বাতিল হবে। কারণ প্রথম এবং দ্বিতীয় ধাপে অভিযোগ ছিল এবং তা প্রমাণিত ছিল, এবং যথেষ্ট আসামিদেরকে ধরেছে, যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিল তাদেরকে ধরেছে। তাহলে একই প্রজ্ঞাপনে একই বিজ্ঞপ্তিতে কেন কয়েক রকম জাজমেন্ট হবে? এটা বিচারকের কাছে আমার প্রশ্ন, মহামান্য বিচারকের কাছে আমার প্রশ্ন, একই বিজ্ঞপ্তিতে কেন এত জাজমেন্ট? তাইলে বাংলাদেশে প্রশ্ন ফাঁসের কারণে যত চাকরির পরীক্ষা হয়েছে গত 15-16 বছরে বা তারও আগে, সব যারা যেখানে চাকরি পেয়েছে সব বাতিল হইতে হবে, সব বাতিল করা উচিত। যারা অসৎ উপায় অবলম্বন করে এই চাকরি পেয়েছে সব বাতিল হবে, রাইট? দ্বিতীয়ত, আমরা যদি বলি যে প্রশ্ন ফাঁসের এই জায়গা থেকে যদি আমরা বের হই, রেজাল্টের এই জায়গাটা যে এখন যেটা ঘোষণা করলো, তাইলে আসলে কি হইতে পারে সেটা বলেন। সেটা কি হবে? এই যে 6531 জন থেকে কিছু মাইনাস হবে। মাইনাস হবে কি? যাদের লো স্কোর, স্কোর যাদের কম। কিসের জন্য কম? সে পোষ্য কোটা পেয়েছিল, সে পোষ্য কোটা পেয়েছিল, সে ডিস্ট্রিক্ট কোটা পেয়েছিল, সে হচ্ছে ফিমেল কোটা পেয়েছিল, সে বিজ্ঞান কোটা পেয়েছিল। এই কোটা পাওয়ার কারণে ধরেন তার মার্ক হলো 55, কোটা পাওয়ার কারণে আরেকজনের মার্ক হলো 60, এই 60 থেকে 55 ওয়ালা এগিয়ে গেছে কোটার কারণে, চাকরি পেয়েছে 55 পেয়ে, 60 পেয়ে চাকরিটা পায় নাই। এখন যেটা ঘটবে, এই 55 ওয়ালা বাদ যাবে, এই 60 ওয়ালা এখানে অ্যাড হবে, অন্য কিছু তো না। আমি যদি ভুল না বুঝি বা আমি যদি জাজমেন্টটা যদি একটু বোঝার চেষ্টা করি, এখানে আরো কয়েকটা জিনিস করা যায়, যে 6531 জনকে রেখে আপনি যে পোস্ট গুলো ভ্যাকেন্ট গুলো আছে সেগুলো আপনি পূরণ করেন, এখানে আরো 6000 দেন, এতে কিন্তু কারো আপত্তি নাই। আপনাকে মানুষের ইমোশন বুঝতে হবে। একটা মেয়ে বা একটা ছেলে চাকরি পেয়েছে, সে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সব জায়গা বলে ফেলছে। হ্যাঁ, দেখেন প্রেস ক্লাব সচিবালয় ওখানে কান্না করতেছে মেয়েরা, আমার খারাপ লেগেছে দেখে, ছেলে মেয়েরা কান্না করতেছে। সে চাকরি পেয়েছে, সে আগে একটা চাকরি করতো, ধরেন 15 গ্রেডের একটা চাকরি করতো, সেই চাকরিটা সে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে সে প্রাইমারিতে যোগদান করবে। প্রাইমারিটা তার অনেক ড্রিম জব। আমি অনেক স্টুডেন্টের সাথে জীবনে কথা বলছি, অনেক স্টুডেন্ট না, একটা মেয়ে, বিশেষ করে মেয়ে, ও না অনেক বড় জব করতে চায় না, ও বলে আমি গ্রামে প্রাইমারি জবটা করব। এটা ওর মানে একটা আকর্ষণের জায়গা তৈরি হয়েছে প্রাইমারি জবটা। তাইলে আমরা যে কাজটা করলাম, এই 6531 জনকে একবারে বাতিল করে দিলাম, আবার নতুন রেজাল্ট হবে। ওকে, নতুন রেজাল্টের মধ্যে কি হবে? যে 31 জন রিড করছে সেই 31 জন চাকরি পাবে? যাদের স্কোর কম তারা তো কিছুতেই চাকরি পাবে না, এখানেও যাদের স্কোর কম তারাও চাকরি পাবে না। আবার যারা 46,000-এর মধ্যে আছে, যাদের স্কোর কম, তারাও চাকরি পাবে না। লাভটা কার হইলো?
লাভটা কারো হয় নাই, লাভটা হয়েছে এদেরকে আপনি ভোগাচ্ছেন, এদেরকে ভোগাচ্ছেন, রাষ্ট্রকে হারিয়ে দিয়েছেন। এটা নট সো ইজি। রাষ্ট্র যেখানে বাদী সেখানে হারিয়ে দিয়েছেন, তাইলে বুঝতে হবে যারা রিড করছে তারা অনেক শক্তিশালী, যেখানে রাষ্ট্র হেরে গেছে। কারণ আমি গত 10-15 বছরে কোনো মামলায় রাষ্ট্রকে খুব কম হাতে দেখছি, যে রাষ্ট্রবাদী এখানে অবশ্যই এই 31 জনকে সেলুট জানাইতে হয়, তারা অনেক শক্তিশালী। সেটা ক্ষমতা দিয়ে হোক, টাকা পয়সা দিয়ে হোক, যেমনি হোক, তারা প্রচন্ড শক্তিশালী। কিন্তু আমার প্রশ্ন 31 জনের চাকরি হবে কিনা। যদি 31 জনের চাকরি হয় তাহলে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু এই 31 জনের মধ্যেও যদি কারো কারো লো স্কোর থাকে, স্কোর যদি লো থাকে, তাহলে কিন্তু তার চাকরি হবে না। কারণ এক্সেলে যখন আপনাকে ফেলাবে, মেরিট লিস্টে কিন্তু আপনি আসবেন না। যে মেধার কথা বলছেন সেখানে কিন্তু আপনি আসবেন না। আপনার চাকরিটা হবে কিনা এটা একটা বিষয়। ঠিক আছে, যদি হোক 6,000 জায়গায় 60,000 হোক, আমার কোনো সমস্যা নেই, রাষ্ট্র চালাইতে পারলে আমার সমস্যা কি। কিন্তু এই যে একটা বিষয় যে জায়গাটা ফাইসালা দেওয়া যেত, এখন কি হবে, এখন হয়তো রাষ্ট্র আবার সুপ্রিম কোর্টে ইয়া করবে। রাষ্ট্র কি করবে, এটা চ্যালেঞ্জ করবে, হয়তো রিভিউ করবে। এখন কি করবে, রিভিউ করবে। রিভিউ কি হবে, রিভিউ খারিজ করে দিতে পারে, দ্বিতীয়টা ইয়ে করতে পারে, বহাল দিতে পারে। 6,531 জন বহাল। মাঝখান থেকে কি হলো, 2 মাস আগে যদি এরা জয়েনিং করতো, 2 মাসে 36,000 টাকা স্যালারি পেত, এই 36,000 টাকা লস হইল। যারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন, আমি তাদেরকে বলবো আপনারা ভেঙে পড়েন না। আপনারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন, ভেঙে পড়ার দরকার নাই, আপনারা শক্ত থাকেন। আপনারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন, কারণ আইন সবার জন্য সমান। যদি আইনের গতিতে চলে, আইন যদি কোনো ব্যক্তির গতিতে চলে কিংবা কোনো ইশারায় চলে, ভিন্ন কথা। আমরা গত কত বছরে দেখছি, গত 10-15 বছরে দেখছি যে আইনের গতিতে চলে নাই, আইন অনেক সময় ইশারায় চলছে, আমরা দেখছি। আমি ছোটবেলাতেই দেখতেছি, আমি যখন থেকে বুঝি তখন থেকে দেখি আইনের গতিতে চলে না, আইন চলে ব্যক্তির গতিতে, আইন চলে রাষ্ট্রের ইশারায় চলে, রাষ্ট্রপক্ষের ইশারায় চলে, আইনের গতিতে চলতে দেখিনি। যদি আইনের গতিতে চলে, এখন যদি রাষ্ট্র এখানে রিভিউ চায় আর এটা যদি খারিজ করে দেয় হলো, তাইলে মেধার ভিত্তিতে হবে 93%। এখানে আমি কোনো সমস্যা দেখছি না। 93% যদি মেধার ভিত্তিতে হয়, কি সমস্যা, সমস্যা নেই। যাদের স্কোর লো তারা বাদ পড়ে যাবে, তারা সামাজিকভাবে একটু হ্যারেজ হবে। ওই যে পরিবার, আত্মীয় স্বজন সবাইকে বলে ফেলছে, কারো বৃদ্ধ বাবা ঘরে, তার মুখে হাসি ফুটে উঠেছিল যে বাবা আমি একটা চাকরি পেয়েছি। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা ঘটে, যে বৃদ্ধ আমাকে এক স্টুডেন্ট বলে কান্না করে দিয়েছে, আমার বাবা অসুস্থ, মৃত্যু সজ্জায়, দেখছে মেয়ের একটা চাকরি হয়েছে। রিয়েলি সে পড়ে চাকরি পেয়েছে, মেধাবী, পড়েই চাকরি পেয়েছে, কিন্তু সে কান্না করতেছে যে আমার বাবার দিকে এখন তাকানো যাচ্ছে না, মনে হচ্ছে বাবা মারা যাবে, এমন একটা অবস্থায় চলে আসছে। তাইলে এতে কি হইলো, আমার কথা হচ্ছে একই বিজ্ঞপ্তি, আপনি যদি এমন হয় যে এই 3 ধাপের পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে, আপনার যদি মন চায় আপনি 3 ধাপ বাতিল করে দেন, এটা নিয়ে কারো সমস্যা দেখতেছি না, এটাই জাজমেন্ট। আপনার যদি মনে হয় যে 3য় ধাপে প্রশ্ন ফাঁস হয়েছিল, অন্য ধাপে হয় নাই, তাই 3য় ধাপ বাতিল করে দেন, আবার নতুন করে পরীক্ষা নেন, সবার পরীক্ষা নেন, আবার কোনো সমস্যা নেই। কিন্তু আপনি প্রথম ধাপে এক জাজমেন্ট, দ্বিতীয় ধাপে এক জাজমেন্ট, তৃতীয় ধাপে এক জাজমেন্ট দিবেন, এইটা তো জাজমেন্ট হলো না, এটা তো সঠিক হলো না, এইটা তো মেনে নেওয়ার মতো না ভাই। এইটা কেন মানবে ছেলে মেয়েরা, এটা কেন মানবে? এমনিতেই একটা ক্রাইসিস চলছে, আমাদের রাষ্ট্র একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসছে, একটা সংস্কারের জায়গায় যাচ্ছে, সেখানে অনেক সমস্যা আছে, প্রতিনিয়তই আন্দোলন, মিছিল, মিটিং, নানান কিছু ঘটছে, প্রতিনিয়তই একটা অস্থিরতা বিরাজ করছে আমাদের রাষ্ট্রটাতে। এই সময় তো রাষ্ট্রকে সবার সহযোগিতা করতে হবে, অসহযোগিতা করলে হবে না। সেখানে সহযোগিতা করতে গিয়ে আজকে এই যে রিটকারীদের সিস্টেমে যে জাজমেন্টটা হলো, আমার কাছে যাই হোক, বিচারকদের জাজমেন্ট নিয়ে সঠিক বেঠিক বলাটাও একটা অপরাধ, এটাও বলার অধিকার আসলে আমার নাই, এটা বলা ঠিক না। কিন্তু আমি বিচারকদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা পুরো বিজ্ঞপ্তিটা একটু ইয়ে করেন, আমলে নেন, যে এই একই বিজ্ঞপ্তিতে আমরা 3 ধাপে 3 ধরনের জাজমেন্ট করলাম কিনা। কারণ
এমনিতেই একই বিজ্ঞপ্তিতে 2 ধাপ চাকরি করতেছে, তৃতীয় ধাপের কিছুই হয় নাই, এইটাও একটা ইনজাস্টিস, এইটাও ঠিক হয় নাই, এটাও ভুল, এটাও খারাপ কাজ হয়েছে একটা। কারণ 3টে ধাপের পরীক্ষা একই সাথে হবে, একই সাথে রেজাল্ট হয়ে যাবে, একই সাথে যোগদান করবে, কোনো সমস্যা দেখতেছি না এখানে। বাট এখানে কি ঘটলো, এখানে হচ্ছে প্রথম ধাপের পরীক্ষা নিলাম, প্রথম ধাপের রেজাল্ট দিলাম, যোগদান করলো, দ্বিতীয় ধাপের রেজাল্ট হইলো, যোগদান করলো, সেখানে প্রথম ধাপ দ্বিতীয় ধাপে প্রশ্ন ফাঁস হলো, পত্রিকায় লেখালেখি হইলো, অনেক কিছু ঘটলো, তারপরও তারা যোগদান করলো। তৃতীয় ধাপে এসে কি হলো, তৃতীয় ধাপে 6531 জনের রেজাল্ট দিয়ে দিলেন, তাদের যোগদানের জন্য মেডিকেল টেস্ট করাইলেন, তাদের পুলিশ ভেরিফিকেশনে চলে যাচ্ছে, এমন সময় 31 জন রিড করলো, বাতিল হয়ে গেল, বাস শেষ, বাতিল হয়ে গেছে। 31 জন রিড করছে, কোনো সমস্যা নাই। আজকে যদি এই 6531 জন থেকে যদি কষ্ট পেয়ে একজন স্টক করে, তার দায়িত্ব কি রাষ্ট্র নিবে? আজকে যদি একজন মারা যায়, এই যে রাস্তায় বসে আছে, মারা গেলে তার দায়িত্ব কি রাষ্ট্র নিতে পারবে? আমি তো বলছি এমনি রাষ্ট্রে অনেক সমস্যা, এই মুহূর্তে অস্থিরতা বিরাজ করছে, এই মুহূর্তে মহামান্য বিচারকদের রাষ্ট্রের ভালো চিন্তা করে সবকিছুতে যাওয়া দরকার, সব চিন্তা ভাবনা করা দরকার, সকল রায় দেওয়া দরকার, রাষ্ট্রের দিকে চিন্তা করতে হবে, আমাদের রাষ্ট্রকে ভালোবাসতে হবে, রাষ্ট্রকে সবাইকে ভালোবাসতে হবে, সবাই ভালো না বাসলে রাষ্ট্র আগাতে পারবে না। বিপ্লব হয়েছে, পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন ধরে রাখতে হলে এবং এই বাংলাদেশকে চেঞ্জ করতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। এখানে এখনো 2 নাম্বারই চললে হবে না, এখনো উল্টাপাল্টা কিছু হইলে চলবে না ভাই, এখনো এগুলো চলবে না। তাইলে এখানে আপনি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপ একই বিজ্ঞপ্তিতে 3 ধরনের জাজমেন্ট হবে না, এটা হতে পারে না। তবে 6531 জনকে আমি বলবো আপনারা ধৈর্য ধরেন, কারণ এই মামলাটা হচ্ছে রাষ্ট্রের সাথে, বাদী হচ্ছে রাষ্ট্র, এবং এখানে যদি স্কোর কারো খারাপ থাকে, 2 ধরনের হতে পারে। যদি মেধায় রেজাল্ট দেয় 93%, আজকে হাইকোর্ট যেটা দিয়েছে সেটা যদি দেয়, তাহলে 93% মেধাবী যারা তারাই চাকরি করবে, কিছু করার নাই। এখন যেটা গেজেট হয়ে গেছে 93% মেধা 7% কোটা, যে গেজেট হয়ে গেছে সেই গেজেট অনুযায়ী রেজাল্ট হবে, কিন্তু আমার দৃষ্টিতে সেটা বিজ্ঞপ্তি অনুযায়ী হলো না। ইভেন শুধু এটা না, আপনার যদি বলেন যে কোটার ব্যাপারটা 5 আগস্টের পরে আর থাকবে না, রেজাল্ট হবে না, আপনি দেখেন এর আগেও কিছু কিছু জায়গায় কিন্তু নিয়োগ হয়ে গেছে, সেই আগের কোটাতেই নিয়োগ হয়েছে, আপনি খুঁজে দেখেন, সেখানে কিন্তু কোটাতেই নিয়োগ হয়েছে। আমি বলতেছি না যে 6531 জনকে নিয়োগ দিয়ে দেন, আমি বললেও কি আর না বললেও কি, এতে কারো কিছু আসে যায় না, কিন্তু আমার কাছে যেটা মনে হয় এই 6531 জনের সাথে ইনজাস্টিস হচ্ছে, আমার কাছে মনে হয়। যদি এই যে 6500 জন মানসিকভাবে হ্যারাসমেন্ট হচ্ছে, সামাজিকভাবে হ্যারাস হচ্ছে তারা, সো আজকে যা খুশি তাই হচ্ছে, তাহলে হবে না, তাহলে আমরা দেশকে এগিয়ে নিতে পারবো না। আমরাও এই বিপ্লবের সাথে আছি, আমরাও দেশ পরিবর্তনের সাথে আছি, আমাদের স্টুডেন্টরাও এই বিপ্লব করেছে রাস্তায় নেমে, আমরা উৎসাহ জুগিয়েছি তাদেরকে। এই যে যারা প্রাইমারি চাকরি পেয়েছে তারা অনেকে রাস্তায় ছিল, তাইলে সে কি পেল? সে ভালো কিছু পেল না। তাইলে আমি মহামান্য বিচারকের দৃষ্টি আকর্ষণ করছি, যদিও এই গ্রুপের মাধ্যমে, ছোট্ট একটা গ্রুপ, আমি নগণ্য একজন মানুষ, কিচ্ছু আসে যায় না কারো, বাট আমি রিকোয়েস্ট করব এই ব্যাপারটাকে পুনর্বিবেচনা করে অন্ততপক্ষে এদেরকে মানসিক এবং সামাজিক হ্যারাসমেন্টে ফেলবেন না, এইটা ঠিক হচ্ছে না, এটা একদমই ঠিক হচ্ছে না। প্রয়োজনে আপনারা ওই 31 জনকে দেখেন, বা আরো যদি এরকম হয়, যদি ডিপি এর সামর্থ্য থাকে, আরো কিছু লোকজন নিয়োগ দিয়ে দেন, চাকরি পাক। একটা চাকরি একটা পরিবারের অর্থনৈতিক মুক্তি, একজন ব্যক্তি চাকরি পাইলেই কিন্তু ওই পরিবারটাকে টেনে নিতে পারে, একজন ব্যক্তি কিন্তু এই পরিবারের মুখে হাসি ওঠাতে পারে। আজকে আমরা মেয়েদেরকে নিয়ে কথা বলি যে মেয়েরা কোটা পাবে কেন, মেয়েদেরকে আমরা প্রাইমারি টিচার নিয়ে হ্যারেস করি, হ্যাঁ, নানানটা আমরা করার চেষ্টা করি। আমাদের বক্তব্যগুলো এমন ভাবে আসে যে প্রাইমারি যারা চাকরি করে তারা মানুষ না, প্রাইমারি টিচাররা মানুষ না, বক্তব্যগুলো আমাদের এমন চলে আসে অনেক সময়, বাট এটাও ঠিক না। এই প্রাইমারির যে চাকরিটা পেয়েছে যে মেয়েটা, সেটা আপনার বোন,
বা আপনার মতো কারো বোন বা আপনার মতো কারো রিলেটিভস, আপনারই পরিবারের কেউ, আমরা এটা হ্যারেস না করি এবং এই জায়গাটা থেকে আমরা একটু চেষ্টা করি যে সবাই একটু সহনীয় হয়ে এই জায়গাটাকে ডিসমিস করি। আর যারা পরীক্ষায় দেন নাই তাদের কি লাভ হচ্ছে? এইটা ডিসমিস না হওয়া পর্যন্ত আপনি তো নতুন করে কোনো সার্কুলার পাচ্ছেন না। এমনিতেই কেয়ারটেকার গভর্নমেন্ট, ইন্টেম গভর্নমেন্ট এই সময় সার্কুলার খুব একটা হয় না, দেওয়া যায় না, কারণ গভর্নমেন্টের কাজ না এটা। গভর্নমেন্টের এখন কাজ হচ্ছে রাষ্ট্র সংস্কার করে একটা নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির নিকট ক্ষমতা হস্তান্তর করা। এই রিক্রুট করা গভর্নমেন্টের কাজ না। তারপরে তার মধ্যে যদি আমরা আমাদের এতগুলো ঝামেলা লেগে থাকে, গভর্নমেন্ট তো বিপদে থাকে, সমস্যায় থাকে। এই যে গত কয় মাসে কতগুলো আন্দোলন হয়েছে, গভর্নমেন্টকে কত আন্দোলন টেকেল দিতে হয়েছে, ইউ কান্ট ইমাজিন দ্যাট। প্রত্যেক দিন আন্দোলন, কোনো না কোনো আন্দোলন আছে। তাইলে আজকেও এই রায়ের পরে ছেলে মেয়েরা কোর্টে ইয়া করছে, তারপরে হচ্ছে সচিবালয়ে গেছে। এইগুলো তো গভর্নমেন্টের জন্য একটা মানে ডিসক্রেডিট, প্রবলেম। এই জন্য জাজমেন্টের এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে একটু সহনীয় হয়ে এই 6531 জনের কথা চিন্তা করে এদেরকে মাথায় রেখে বাকিদের মধ্য থেকেও যারা হচ্ছে মেধায় আসবে, যারা মেধার ভিত্তিতে, আমি একটা বক্তব্য শুনলাম, বক্তব্যটা ভালো লাগছে। একজন উনি মনে হয় বললো এই কথাটাই, যে আমি ক্লিয়ার বুঝি নাই ওনার বক্তব্যটা, আংশিক শুনেছি, যে 6531 জন রেখে বাকিদের মধ্য থেকে মেধার ভিত্তিতে 93% নিয়োগ হবে। মোস্ট ওয়েলকাম। এটা হলে কারো কোনো বক্তব্য নাই। হয়তো আমার বোনেদের ভাইদের নিয়োগ পেতে আরো কিছুদিন সময় লাগতে পারে, সেই সময়টা লাগুক, কোনো সমস্যা নাই। একটা পিওর শর্ট হোক, একটা সিওর সাকসেস হোক, মানে চমৎকার হোক, কোনো এখানে কোনো যারা রিড করছে তারাও বঞ্চিত না হোক, যারা চাকরি পেয়েছে তারাও বঞ্চিত না হোক, কোনো পক্ষই যেন এখানে বঞ্চিত না হোক। এবং এখানে কি হবে, একটা পক্ষকে যদি আপনি জেতাইতে চান, যে পক্ষকেই জেতাইতে চাইবেন, এখন আপনি এই যে 6531 জন, তারাও কি চ্যালেঞ্জ করবে না? তারাও যদি করে, তাহলে আলটিমেট কি রাষ্ট্র বিপদে। রাষ্ট্র এতগুলো, রাষ্ট্র কি সংস্কার করবে? রাষ্ট্র কি দেশের উন্নয়ন করবে? নির্বাচনের ব্যবস্থা করবে না? এইগুলোই করবে দিনভর। এগুলো করবে না ভাই। রাষ্ট্রের তো এই খাইয়ে দেয় কাজ নাই, আর খালি আপনাকে আন্দোলন আন্দোলন, প্রত্যেকদিন আন্দোলন ঠেকাবে। রাষ্ট্রের খাইয়ে কাজ আছে, রাষ্ট্রের অনেক কাজ আছে, রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য অনেক কাজ আছে। সেই জায়গায় সহযোগিতা করার জন্য আমি সবাইকে বলতে চাই, এই যে প্রাইমারি টিচার পিলি ভাইবা দিয়ে পাশ করা, এই যে ইগনোর করা, প্রাইমারির মতো একটা জায়গা, সেখানে আপনি অপমান করে একটা প্রাইমারি স্কুলে টিচার পাঠাইতেছেন, যে আপনার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ দেখবে, যাকে বলা হয় মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড বলা হয়। যে জায়গাটা ভালো হইলেই কি হবে। এবং দেখেন একটা চেঞ্জ আসছে, এখানে কিন্তু এইচএসসি পাসের কেউ নাই, ইন্টার পাসের কেউ নাই, এখন কিন্তু গ্রাজুয়েট সবাই। গ্রাজুয়েটরাই কিন্তু পরীক্ষা দেওয়ার চান্স পেয়েছে, সুযোগ পেয়েছে, গ্রাজুয়েটরাই পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে। তাহলে একটা গ্রাজুয়েট একটা চাকরি করার ক্ষমতা রাখে। আর যে ব্যক্তি ভাইবা দিয়েছে, হ্যাঁ, যারা 2 নাম্বারই করছে, কে করছে এটা আমরা কেউ জানি না, বা ওইভাবে আমরা কেউ বলতে পারবো না। মানুষ হয় কি, যে আমরা একটা কথা বললে এই তালে তালে 100 জন 1000 জন বলতেই থাকে, হ্যাঁ ওইটাই হয়েছে, ওইটাই হয়েছে। বাট আপনার এই 6531 জনই কি 2 নাম্বারই করছে? তাহলে বাকিদের অপরাধ কি? বাকিদের অপরাধ নাই। আলটিমেট কি হবে? আলটিমেট স্কোর যদি এই রাই বহাল থাকে, যাদের স্কোর ভালো তারা চাকরি পাবে, ফাইন, কোনো সমস্যা নাই। কিন্তু যাদের লো স্কোর তারা বাদ হয়ে যাবে। এই যে যারা বাদ হয়ে যাবে, এরা একটু মানসিকভাবে এবং সামাজিকভাবে একটু হ্যারেজ হবে। এবং এর মধ্য থেকে যদি কেউ হ্যারেজ হইতে গিয়ে কেউ যদি সুইসাইড করে, স্ট্রোক করে, তার জন্য কিন্তু এই রাষ্ট্রই কিন্তু দায়ী থাকবে। কারণ আপনি তার এই মৌলিক অধিকারটা কেড়ে নিয়েছেন, আপনি কেড়ে নিয়েছেন। কারণ আপনি এই রেজাল্টটা কেন দিলেন? এই রেজাল্টটা কেন দিলেন? ডিপিএ কেন এই রেজাল্টটা দিল? যেহেতু 5 আগস্টের পরে আমাদের কোটা অ্যাপ্লাই হবে না, তাহলে সেইভাবে রেজাল্টটা হতো। কেন এই রেজাল্টটা দেওয়া হলো? এই রেজাল্টটা দিয়ে একটা মানুষকে স্বপ্ন দেখায় এখন ধপ্পাস করে ফেলাই দিবেন আকাশের থেকে, এটা তো হবে না, এইটা হইতে পারে না। সো আমরা বাংলাদেশে 5 আগস্টের পরে এত আন্দোলন হয়েছে, এই আন্দোলনে দেশ অনেক পিছিয়ে গেছে। আমরা আন্দোলন চাই না। আমরা চাই না যে নতুন করে কোনো আন্দোলন হোক, কোনো অস্থিরতা তৈরি হোক, মানুষে মানুষে মারামারি হানাহানি এগুলো হোক, মানুষ সচিবালয়ের সামনে গিয়ে বসে থাকুক, রাস্তায় কোর্ট কাছারিতে গিয়ে বসে থাকুক। কেন ভাই?
আমরা কবে ওই ইউরোপীয়দের মতো সভ্য হব রে ভাই? কবে আমাদের এই সভ্যতা আসবে মানুষের মধ্যে? আমাদের সিস্টেম চেঞ্জ করতে হবে। আমাদের সিস্টেম যখন চেঞ্জ হয়ে যাবে, সিস্টেম পরিবর্তন হয়ে গেলেই আমাদের সবকিছু পরিবর্তন হবে। দ্রুত সিস্টেম পরিবর্তন হওয়া দরকার। সিস্টেম পরিবর্তন না হলে কোনো কিছুরই পরিবর্তন হবে না। প্রশ্ন ফাঁস নিয়ে কথা থেকেই যাবে, নিয়োগ প্রক্রিয়া নিয়ে কথা থেকেই যাবে, কোটা নিয়ে কথা থেকেই যাবে। আজকে 7% কোটা আছে, এটা নিয়েও আগামীতে কথা হবে, কনফার্ম থাকেন, এটা নিয়েও কথা হবে। আর যে মেধাবী, যে মেধাবী সে কোটা থাকলেও পাশ করবে, না থাকলেও পাশ করবে। এই 7% থাকলেও পাশ করবে, না থাকলেও পাশ করবে। আগেও হয়েছে, এটা অতীতেও ঘটছে। হ্যাঁ, কিছু সমস্যা হয়, যাদের একটু মার্কস কম থাকে, একটু কম মার্ক পেয়ে সে কি হয়ে যায়, একটু কম মার্ক পেয়ে আরেকজন কোটার কারণে চাকরিটা পেয়ে যায়, তার চেয়ে 5-10 মার্ক বেশি পেয়ে কোটা না থাকার কারণে সে চাকরিটা পায় না। এইটা আমাদের জন্য একটা শিক্ষিত সমাজের জন্য, ছাত্রদের জন্য, জব হান্টার বা যারা জব চায় তাদের জন্য এটা একটা দৈন্য দশা ছিল, যেটা 2018 সালে উঠাই দেওয়া হয়েছিল। এইটাকে নতুন করে আবার ঘাড়ে চাপায় দেওয়ার চেষ্টা চললে তার শেষ পরিণতি হয়েছে, ওটা ওখানেই ক্লোজ। এটা নিয়ে আর কোনো কথা নাই। তাইলে আমি একজন ক্ষুদ্র টিচার, আমার ওরকম কোনো ইয়া নাই, আমি কোচিং এ পড়াই, হ্যাঁ, কোচিং টিচার হিসেবে আমার উদাত্ত আহ্বান বিচারক, মহামান্য বিচারক, মহামান্য সুপ্রিম কোর্টের প্রতি, যে জাজমেন্ট 6531 জনকে রেখে তারপর করেন। এটা মানে জাস্ট আমার রিকোয়েস্ট, এটা করাটা ভালো। কারণ যদি ভুল হয়ে থাকে, ভুল হয়ে গেছে, ডিপিই করুক, রেজাল্ট যারা দেখ, বুয়েট করুক, যারাই দেখ, ভুল যদি হয়ে যায় হয়ে গেছে। এখানে আরো একটা ঘাবলা আছে, এই 46,000-কে টিকানোর কি দরকার ছিল ভাই? বিপত্তি এখানে ঘটছে, কেন 46,000-কে টিকানো হলো? এই 46,000 কেন টিকানো হলো? আপনি নিবেন 6,531 জন, আপনি টিকাবেন 46,000, 40,000 বাদ কেন? ওয়াই? আপনি এখানে 18,000 টিকাইতে পারতেন, যেটা প্রথমে করা হয়েছিল, 3 জনে 1 জন। আপনি বেস্ট স্কোর দেখে 18,000 টিকাইতেন। এখন যারা কম স্কোরে গিয়েও 46,000-এর মধ্যে গেছে, ও তো স্বপ্ন একটা দেখে ফেলছে, ওর আবার বিজ্ঞান কোটা আছে, পোষ্য কোটা আছে, নারী কোটা আছে, ও সব অ্যাপ্লাই করতেছে, করছে, করে ও এই 6,531-এর মধ্যে ঢুকে গেছে। গেছে, ভালো কথা, খারাপ কিছু তো না। এখনো কোটায় চাকরি করতেছেন, সচিব আছে না, কোটায় চাকরি করতেছে, বড় বড় কর্মকর্তা আছে না, চাকরি করতেছে, তাদের চাকরি এখনো কেন আছে? কোটায় চাকরি কেন থাকবে? এত সংস্কার হইতেছে, তাহলে কোটা নিয়ে কেন এই সুযোগ সুবিধা পাবে? কোটা নাই তো নাই, কোটা একদম বাংলা জমিন থেকে জিরো হয়ে যাক, কোটা দিয়েও কেউ চাকরি করতে পারবে না, চাকরিরই দরকার নাই। তাহলে সে ফ্যাসিলিটিস পাইলে এই 6,531 জন ফ্যাসিলিটিস পাওয়ার দাবিদার। সো এটা নিয়ে আসলে লাইভ আপনারা এই মুহূর্তে 310 জন আছেন, এটা নিয়ে আসলে 24 জন, এটা নিয়ে আসলে লাইভ করার কথা না। আমরা মূলত লাইভে এসে ক্লাসই নেই, আপনাদেরকে পড়াই। আমি বললাম যারা পাস করছে সেখানেও আমার স্টুডেন্ট আছে, যারা কোয়ালিফাইড হয় নাই সেখানেও আমার স্টুডেন্ট আছে। আমি কোনো পক্ষের না, আপনারা আমাকে কোনো পক্ষের ভাইবেন না। আমি চাই 6,531 ঠিক রেখে বাকিদের মধ্য থেকে এই মেধার ভিত্তিতে যে কয়জন নেওয়া যায়, যদি ভ্যাকেন্ট থাকে সেটা পূরণ করে তাদের চাকরি দেন। একটা চাকরি হলে এই ফ্যামিলিটা অর্থনৈতিকভাবে মুক্ত হবে, অর্থনৈতিক মুক্তি পাবে। আর যদি এর মধ্যে অন্য কোনো হাত থাকে, কালো হাত থাকে, এখানে যদি ব্যবসা থাকে, বাণিজ্য থাকে, সেটাও আপনারা খুঁজে বের করেন, উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন তাদেরকে। যদি এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে মাঝখান থেকে কেউ যদি কোনো কিছু মানে জল ঘোলা করার চেষ্টা করে থাকে, এই ধরনের যদি কোনো কিছু ঘটে, তাহলে সেটাও কিন্তু আপনাদেরকে দেখা উচিত। আমরা যদি পরিবর্তিত বাংলাদেশের দিকে তাকাই, আমাদের আগে যা হয়েছে সেই উদাহরণ দিয়ে কিন্তু আমরা যদি চলি, তাহলে কিন্তু হবে না যে আগে তো এরকম হয়েছে, তখন তো কিছু বলেন নাই, আগে হয়েছে বলেই তো বিপ্লব হয়েছে, বিপ্লবের পরে কেন হবে? তাহলে পরিবর্তনটা কই হবে হলো? হ্যাঁ, বলবেন একদিনে তো পরিবর্তন হবে না, এটাও সত্য। তবে পরিবর্তনের চেষ্টা করাটা কিন্তু অন্যায় না, পরিবর্তনের চেষ্টাটা কিন্তু চলতে হবে। পরিবর্তনের চেষ্টা অনাবশ্যক, আবশ্যক, অনাবশ্যক নয়।
পরিবর্তনের চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে, না হলে হবে না। সেই পরিবর্তনের চেষ্টা এরকম ছোট ছোট রায় জাজমেন্ট এর মধ্য দিয়েই হোক না, এখানে হোক। আপনি একই বিজ্ঞপ্তি 23 সালের বিজ্ঞপ্তিতে আপনি এভাবে জাজমেন্ট দিলেন, আমি জানি না এটা কতটা ন্যায্য বা অন্যায্য হলো। যদি ন্যায্য হয় আপনাদের দৃষ্টিতে ওকে ফাইন, কোনো কথা নাই। যদি অন্যায্য হয় পুনরায় বিবেচনা করুন। আর যখন 6531 জনের রেজাল্ট হলো তখনই আপনারা এটাকে রিড করতে পারতেন, এটাকে আদালতের মুখোমুখি করতে পারতেন। করলেন কখন? যখন মেডিকেল হয়ে গেছে, দৌড়াদৌড়ি করছে, কাগজপত্র সব জমা দিছে, জয়েন করবে ঠিক এই সময়। কেন রে ভাই? আপনারই তো একটা ভাই চাকরি পাইছে, আপনারই তো একটা বোন চাকরি পাইছে, আপনি রেজাল্ট দেওয়ার সাথে সাথে করতেন। যাই হোক, 31 জনের জন্য শুভকামনা থাকলো। 31 জনের জন্য শুভকামনা থাকলো। নতুন করে রেজাল্টের মধ্যে যেন 31 জনের নাম আসে এবং এই 31টা পরিবারের জন্য অর্থনৈতিক মুক্তি মেলে, এই প্রত্যাশা করছি আমি। আমি কারো খারাপ চাই না, হইতে পারে 31 জনের মধ্যে আমার স্টুডেন্ট আছে, আই ডোন্ট নো, আমার জানা নাই যে এর মধ্যে কেউ আছে কিনা, থাকতে পারে। আমি 31 জনেরও মুক্তি চাই, তাদেরও অর্থনৈতিক মুক্তি ঘটুক। শুধু 31 না, যদি এর সাথে আরো 3100 বাড়ে আমার কোনো সমস্যা নাই। আমি চাই একটা চাকরি পেয়ে, এই যে প্রাইমারির একটা চাকরি করবে, বাচ্চাদের পড়াবে, একটা জাতির মেরুদণ্ড গড়ে তুলবে। আবার কেউ বলতে যায় না প্রাইমারি টিচাররা যা পড়ায় উকুন বাসে পড়ায় না, এই সব কথাবার্তা বললেন না। আপনি বিভিন্ন মন্ত্রণালয়ে যায় দেখেন, বিভিন্ন দপ্তরে যায় দেখেন, তারা কি করে? খালি প্রাইমারি, কথায় কথায় প্রাইমারি খোঁচা দেন কেন? বিভিন্ন অফিস আদালতে গিয়ে দেখেন, এখন জানি না, এখন হয়তো ছাত্রদের চাপে সব অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু এর আগে দেখেন গিয়ে কয়জন ঠিক মতন 3টার পরে অফিস করে, 2টার পরে কয়জন ঠিক মতন অফিস করে, কয়জন অফিসে ঠিক মতন যায়, কয়জন কেমনে ছুটি কাটায়, কয়জন কেমনে বসে বাইস করে মেলা ছুটি কাটায়, কয়জন অফিসে গিয়ে ঘুমায়, খোঁজ নেন। খালি প্রাইমারি টিচাররাই দোষ করছে নাকি? খালি কথা হইলে প্রাইমারি প্রাইমারি প্রাইমারি। আরে বাচ্চারে পড়ায় দেখেন না, বাচ্চারে পড়ানো অনেক কষ্ট। বাচ্চারে পড়াইতে পড়াইতে যদি একটু উকুন বাসে, এটা এন্টারটেইনমেন্ট করুক না, সমস্যা কি? বাংলাদেশ গভর্নমেন্টের সব এমপ্লয়ি যদি সঠিকভাবে পরিশ্রম করত, তার অর্পিত দায়িত্ব পালন করত, আজকে বাংলাদেশ এখানে থাকতো না। বড় বড় কথা বলে লাভ নাই যে অমুক ডিপার্টমেন্টের অমুক প্রাইমারি স্কুলের টিচার খালি ফাঁকি দেয়, সবাই ফাঁকি দেয়। ফাঁকি না দিলে দেশের এই অবস্থা হয় নাকি? একদম সেক্রেটারিয়েট থেকে শুরু করে, সচিবালয় থেকে শুরু করে একদম অধিদপ্তর পর্যন্ত, পরিদপ্তর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ফাঁকিবাজ আছে। এই ফাঁকিবাজ দেয়, এই কারণে স্টুডেন্টরা সোচ্চার হয়েছে। আশা করি কোনো ফাঁকিবাজ দেশে থাকতে পারবে না, কোনো ফাঁকিবাজ ফাঁকি দিয়ে চলতে পারবে না। স্টুডেন্টরা, ছাত্র সমাজ কিন্তু এটাকে খুব ভালো করে ফেস করবে। সো অনেকেই আছেন লাইভে, আমি সবাইকে ধৈর্য ধরতে বলবো। এখানে রাষ্ট্রপক্ষের চ্যালেঞ্জ করার সুযোগ আছে, রিভিউ করার সুযোগ আছে রাষ্ট্রপক্ষের সুপ্রিম কোর্টের কাছে। এখানে স্টুডেন্টের যে 6531 জন কোয়ালিফাইড হয়েছে, সুপারিশ প্রাপ্ত হয়েছে, তাদেরও রিড করার সুযোগ রয়েছে। ঠিক আছে, তারাও হয়তো একজন ভালো দক্ষ আইনজীবী ধরে তাদের মাধ্যমে তারা, এটা কি হবে, এতে ঘটবে, এরা আবার রিড করবে, হ্যাঁ, এরা আবার যাবে, এটা আবার ডেট হবে, কালক্ষেপণ হবে, এদের রেজাল্ট দিয়ে দিলে 31 জন আবার জেগে উঠবে, ওরা করবে। এইটা নিয়ে মানে একদম মানে তেনা পেঁচাইতে পেঁচাইতে এমন খারাপ অবস্থা হবে রে ভাই, খুব বাজে অবস্থা হয়ে যাবে। সো আমি সবাইকে বলতে চাই, আপনারা যারা লাইভে ছিলেন অনেক ধন্যবাদ। অনেকেই আমাকে বলেছেন যে আমরা রাতে জড়ো হচ্ছি, ওখানে আপনি আসেন, ওয়েলকাম। আমি ভাই মানে আমি মানে কোনো আন্দোলনে গিয়ে এই মুহূর্তে আর নতুন করে কোনো ইস্যু মানে তৈরি হোক আমি চাই না। আমি চাই আপনাদের জন্য সঠিক জাজমেন্টটা আসুক, আপনাদের জন্য সঠিক রায়টা দেখ রাষ্ট্র, আপনাদের ভেতরের কথা, আপনাদের মনের কথাটা রাষ্ট্র বুঝে যাক, আপনাদের বেদনা রাষ্ট্র অনুভব করুক। আমাদের গ্লোবাল সেলিব্রিটি, বিশ্ব নন্দিত যে মানুষটি, সেই মানুষটি হচ্ছে আমাদের এখন রাষ্ট্রের প্রধান উপদেষ্টা। উনি অনেক বোঝেন, উনি অনেক ট্যালেন্ট মানুষ, মেধাবী মানুষ। উনি আপনাদের মনের কথাগুলো বলে বুঝে আপনাদের সপক্ষে এই বিষয়টি অনুভব করে। এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই মুহূর্তে আমাদের ছাত্র সমাজ ফিল্ডে আছে,
একদম সচিবালয় থেকে শুরু করে, অর্থাৎ আমাদের 2জন ছাত্র উপদেষ্টা মন্ত্রণালয়ে আছেন এবং বাকিরা যারা বাইরে আছেন তারা তারাও সদ্য স্টুডেন্ট, বের হওয়া স্টুডেন্ট বা কেউ কেউ বের হয়নি, তারা আপনাদের মনের ভাষা বুঝবে, তারা আপনাদের বেদনা বুঝবে, তারা দ্রুত বেদনা বুঝে আপনাদের সাথে কাউন্সিলিং করে এটার একটা দায়িত্ব নিয়ে তারা আপনাদেরকে বাসায় বিদায় দিয়ে দেয়। আর নতুন করে রাষ্ট্রে কোনো ঝামেলা বা কোনো আন্দোলন, কোনো প্রহসন বা কোনো প্রকার ধাওয়া পাল্টা ধাওয়া বা কোনো প্রকার কোনো কিছু ঘটুক, কোনো অত্যাচার নির্যাতন ঘটুক, এটা অ্যাজ এ টিচার, ক্ষুদ্র একজন টিচার হিসেবে ব্যক্তিগতভাবে এটা আমার চাওয়া না, আমি এটা চাই না। আমি চাই ছাত্র প্রতিনিধি আছে তারা হয়তো এটা যদি দৃষ্টিগোচর হয়, আমাদের যারা মিনিস্ট্রিতে যে 2জন উপদেষ্টা আছে, মিনিস্ট্রির বাইরে আমাদের অ্যাক্টিভ ছাত্ররা আছে যারা খুবই দুর্দান্ত গতিতে যেখানে যা কিছু ঘটুক তারা টেকেল দিতে পারে, তারা এটাকে করতে পারে, বোঝাপড়া করতে পারে, তারা দ্রুতই এই বিষয়টির সুরাহা করুক, সমাধান করে এই 6531 জনের পাশাপাশি আরো যদি কিছু পরিবারের মুখে হাসি ফুটুক, এই প্রত্যাশা ব্যক্ত করছি। তবে এখান থেকে একজনকেও বাদ দিয়ে নয়, এটার পক্ষে আমি নই, ঠিক আছে? এবং 93% মেধাই নিয়োগ হোক, সব প্রয়োজনে 100% মেধাই নিয়োগ হোক, এতে আমাদের আপত্তি নাই। 2018 সাল থেকে এটার মানে মেধার পক্ষেই আমরা, 2018তেও মেধার পক্ষে আমরা, 24এও মেধার পক্ষে আমরা, ভবিষ্যতেও মেধার পক্ষেই আমরা থাকবো। আমরা এই কোটা পদ্ধতির সাথে নাই, কোটা পদ্ধতি আমরা চাই না। সো যে রায় হয়ে গেছে, যে রেজাল্ট হয়ে গেছে, এই 6531টি, এই 6531টি ফুল, এই 6531টি ফুল, এই একটা ফুলেও যদি টোকা লাগে মর্মাহত হব। এই 6531টি ফুলের একটা ফুলেও টোকা লাগলে মর্মাহত হব। এবং অ্যাজ এ কোচিং টিচার হোক আর যে ধরনের টিচারই হোক, এই স্টুডেন্টদের সাথে আন্দোলনে যোগদান করব। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে সবার প্রতি শুভকামনা রইল, মঙ্গল কামনা করছি। সবাই যেন সবারটা বুঝে পান এবং সবাই যেন সঠিক বিচার পান, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।